মনে হয় না যে এই পদে তাকে দেয়াটা খুব ভালো হয়েছে। তার এক্সপার্টিস ছিল নকল ধরার ব্যাপারে, সে হেলিকপ্টারে করে নাকি উড়ে যেত। এই যে আগামী মাসগুলোতে বিএনপি একটা বড় ধরনের দ্বন্দ্বে জড়াবে এই জামাতের সাথে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। আমাদের সঙ্গে আছেন সিপিবির কেন্দ্রীয় নেতা ডাক্তার সাজিদুল হক রুবেল, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি স্যারকে দিয়ে শুরু করতে, আজকে সারাদিনই আমরা দেখেছি যে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ দেখেছি, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ করেছেন। আমি আলোচনায় যাবার আগে আমি সেই প্রেক্ষাপটটি একটু উল্লেখ করতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে শোনা যায় একজন পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছেন শিক্ষামন্ত্রী। সেখানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রীকে বলতে শোনা যায়, ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে। মূলত তার এই বক্তব্যকে কেন্দ্র করেই শিক্ষার্থীরা একটু ক্ষুব্ধ হয়েছেন যে তাদেরকে কেন ফার্মের মুরগি বলা হয়েছে, বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তাদেরকে কিভাবে পরীক্ষা দিতে হচ্ছে, অনেকে জ্বরাক্রান্ত অবস্থায় আছেন। এরপরে অবশ্য আমরা দেখেছি যে বিকেলে পার্লামেন্টে শিক্ষামন্ত্রী বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আসলে স্থানীয়ভাবে যে পরীক্ষা যেটা স্থগিত করা, সেই সিদ্ধান্ত স্থানীয়ভাবে নেওয়া যেতে পারে। স্যার, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে খুবই মানে আপত্তিকর মনে হয় যে এটা এই ধরনের টার্ম কেন আসবে। উনি তো একজন শিক্ষামন্ত্রী এবং যতদূর জানি তার আপব্রিঙ্গিং ইন্টারন্যাশনাল এক্সপোজারও হয়েছে। এবং এই বাচ্চা বাচ্চা ছেলেদের প্রতি সিম্প্যাথেটিক হবে যে ওরা তো আমারই সন্তানের মতো, আমার সন্তান তুল্য, আমি ওদের ব্যাপারে চিন্তা করছি। এইগুলো না বলে হি ইজ মেকিং সাচ এ স্টুপিড রিমার্ক, এবং এটা একটা তার যে অযোগ্যতা এই পদে থাকার, সেটাই প্রমাণ করে। আমার মনে হয় না যে এই পদে তাকে দেয়াটা খুব ভালো হয়েছে। তার এক্সপার্টিস ছিল নকল ধরার ব্যাপারে, সে হেলিকপ্টারে করে নাকি উড়ে যেত। তো এখন নকল ধরার ব্যাপারে তার যখন এতই এফিসিয়েন্সি, তাহলে তো ডিটেকটিভ ব্রাঞ্চের দায়িত্বে তাকে রাখা উচিত ছিল, ইন্টেরিয়র মিনিস্ট্রিতে। কিন্তু শিক্ষার সাথে তার সম্পৃক্ততা, এটা একেবারে হাস্যকর। এবং আমার মনে হয় যে এর আগেও একবার বাচ্চা ছোটো মেয়েদের পরীক্ষার রেজাল্ট নিয়ে বোধহয় কোনো কমেন্ট করছে, এবং মেয়েরা তাকে এত সুন্দরভাবে টিজ করছে, এবং এটা আমরা টেলিভিশনেও দেখছি। আই ওয়াজ অ্যামেজ যে এইরকম বাচ্চা বাচ্চা মেয়েগুলা কিন্তু ঠিকই ওর হলনেসটা ধরে ফেলে, বুঝছেন? তো এইবার মনে হয় ছাত্ররা ন্যাচারালি খুব ভালো করছে যে ওর পদত্যাগ চাইছে। হি ডাজন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট হায়ার এডুকেশন, ওরকম তার নিজেরই, বা আমি যতদূর জানি এমন কোনো এক্সপোজার ছিল না। বেসিক্যালি তার বেশিরভাগ সময় নিউ ইয়র্কে কেটেছে ওই বেকারিতে চাকরি করে আর ক্যাব ড্রাইভারের চাকরি করে, আমি যতদূর শুনেছি। এবং এটা আমি জানি না কেন তাকে ধরে নেওয়া হয় যে উনি শিক্ষামন্ত্রীর জন্য আইডিয়াল চয়েস হবে। তো এছাড়া আর আমার কিছু বলার নেই। জি, আমি স্যার আপনার কাছে আবার আসবো। আমি সাজিদুল হক রুবেলের কাছে আসতে চাই। রুবেল ভাই, আপনার কাছে কি মনে হলো আজকে এই দিনভর এই বিষয়টি নিয়ে? বেশ গণমাধ্যম বা আমরা দেখেছি যে রাস্তায়ও অবরোধ হয়েছে, মানুষকেও দুর্ভোগে পড়তে হয়েছে, ভোগান্তি পোহাতে হয়েছে। শুধু ঢাকা না, দেশের বিভিন্ন জেলাতেই একই চিত্র আমরা দেখেছি। আসলে কোনো কিছুই তো বদল হয় নাই, এবং লাগামহীন, মুখের মধ্যে কোনো লাগাম থাকে না ক্ষমতার মসনদে বসলে আর কি। অতীতেও আমরা দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের নানান রকম কথাবার্তা বলতে দেখছি। আওয়ামী লীগের 17 বছর আগেও আমরা দেখছি বিএনপিরও দু একজন নেতাদের এরকম লাগামহীন কথাবার্তা বলতে আর কি। তো সেই যে তাদের যে যাত্রা, লাগামহীন কথাবার্তা বলার, দায়িত্বহীন কথাবার্তা বলার, সেই যাত্রা তারা কন্টিনিউ রেখেছেন আর কি। এবং এইটা বলা যায় হচ্ছে যে বিক্ষোভটা হয়েছে, এটা খুবই স্বাভাবিক একটা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। ছাত্রদের ইগোতে এটা লাগাই স্বাভাবিক ক্ষোভ। এটা পৃথিবীর যে কোনো দেশেই লাগতো, তবে যে কোনো দেশে আসলে বিক্ষোভও করা লাগতো না আর কি। হয়তো এটা বলবার পরে হয়তো তিনি নিজেই ক্ষমা প্রার্থনা করতেন ছাত্রদের কাছে, জাতির কাছে, কিংবা দেখা যেত যে এরকম বিক্ষোভ টিক্ষোভ চলছে, আমাদের এই আলোচনা করবার আগেই দেখা যেত খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হলে তিনি হয়তো রেজিগনেশন দিতে উদ্যত হইতেন আর কি। কমপক্ষে বলতেন যে আমি ঠিক আছে পদত্যাগ করছি। এইটা আর একটা ব্যাপার হচ্ছে, এইটা কাটাতে আবার তিনি সংসদে যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে আরও একেবারে অমূলক একটা বক্তব্য। এটা একটা বোর্ডের পরীক্ষা, এই পরীক্ষার বোর্ডের ইন্টারমিডিয়েট পরীক্ষা চলছে ধরেন, আবার বিভিন্ন স্কুলের পরীক্ষা আছে। কিছু কিছু স্কুল যেগুলো তাদের পরীক্ষা হচ্ছে, তারা তো তাদের পরীক্ষাগুলো বন্ধ রেখেছে,
রাস্তায় পানি জমেছে, জলাবদ্ধ তৈরি হয়েছে, অনেক স্কুল বন্ধ রেখেছে, অনেক স্কুল পরীক্ষা নিয়েছে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়টি আছে কোন স্থানীয় সরকার সিদ্ধান্ত নেবে, ঠিক আছে, ওটা কি ইউনিয়ন সিদ্ধান্ত নেবে, উপজেলা নেবে, নাকি জেলা পরিষদ নেবে? কারো তো কোনো ক্ষমতার মধ্যে পড়ে না। হচ্ছে একটা বোর্ডের যে বিরাট এলাকা, ধরেন ঢাকা বোর্ড, হ্যাঁ, কিংবা ধরেন হচ্ছে কুমিল্লা বোর্ড, সেই বিরাট এলাকা নিয়ে, বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর চিটাগাং, নোয়াখালী নিয়ে তার বোর্ড, বিশাল ব্যাপার স্যাপার, বা সিলেটের 5টা জেলা নিয়ে তার বোর্ড। তো সেখানে কোন স্থানীয় সরকার দেখবে? মানে আমার মনে হচ্ছে তিনি অর্গানামাই ভুলে গেছেন আর কি। বাংলাদেশের যে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরগুলো আছে সেটাও তিনি ভুলে গেছেন। ভুলে গিয়ে একটা উলট পালট একটা বক্তব্য, আরও একটা বক্তব্য তিনি ছেড়ে দিলেন হলো সংসদের মধ্যে। এর আগেও দেখছি আমাদের এটা খুব মানে হয় কি, এখনকার যুগটা হচ্ছে কি খুব পপুলিজমের যুগ আর কি। সবাই খালি সস্তা জনপ্রিয়তা খুঁজবার চেষ্টা করে। আমরা দেখেছি, আমরা ছোটোবেলায় দেখেছি, আমাদের ছাত্র জীবনে দেখেছি যে একেবারে আমাদের ছোট ছোট ভাই বোনেরা বা আমাদের ছেলেমেয়েরা যখন প্রথম স্কুলে ভর্তি হতে নেয়, তখন দেখেছি প্রচণ্ড প্রতিযোগিতামূলক, মানে 3 বছর 4 বছরের বয়সে তাকে কোচিং সেন্টারে ভর্তি করাতে হয়। একটা প্রচণ্ড ভয়ঙ্কর প্রতিযোগিতার জায়গা ছিল স্কুলে ভর্তি নিয়ে। হঠাৎ দেখা গেল যে আবুল হাসনাত সাহেব আর কি, যাকে আপনার অন্য নামে মিডিয়া বলেন, হাসনাত আবদুল্লাহ, সে বক্তৃতা দিয়ে দিল, একটা পপুলিস্ট বক্তৃতা। আর ওই বক্তৃতা আবার উনি একটা পপুলিস্ট সিদ্ধান্ত নগদে দিয়ে বললো, হ্যাঁ এখন লটারি আর চলবে না, ভর্তি পরীক্ষা দিতে হবে। তো মাসুম বাচ্চারা, 4 বছরের বাচ্চারা, 2.5 বছর 3 বছরের বাচ্চারা এখন কোচিং সেন্টারে ভর্তি হয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবে, ঠিক আছে? মানে কোনো ভাবা না, একটা কথা শুনলেন, শুনে মনে হলো এটা জনপ্রিয় বেশি হয়ে যাচ্ছে, তা আমিও ওর উপরে মানে তাস খেলার মতো ওভার ট্রাম করি আর কি, মানে আরও বেশি আমি একটা পপুলিস্ট কথা বলে বসি আর কি। এইভাবে আসলে তারা রাজনীতিটাকে সাজাতে চাচ্ছে, দেশটাকেও চালাতে চাচ্ছে আর কি। এবং তারই নমুনা হচ্ছে এই আপত্তিকর এই মন্তব্যটি করেছেন ছাত্র সমাজ সম্পর্কে। আর এটা শুধু বৃষ্টির ব্যাপার না, তো আমাদের ঢাকাতে যে সিচুয়েশনগুলো ছিল, পানি এমনভাবে জমেছে যে এখান থেকে রিক্সা যাওয়া নিরাপদ না। ঢাকাতে অনেক জায়গায় হচ্ছে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, অটো রিক্সা বন্ধ হয়ে যাচ্ছে, কোমর পানি, হাঁটে পানি, ম্যানহোল খোলা, মানে এটা বিপজ্জনক ব্যাপার স্যাপার। এখানে খালি একটুখানি বৃষ্টি পড়বে না, বৃষ্টির মধ্যে তো এই ছেলেরা, এই মেয়েরা খেলাধুলা করে, ঠিক আছে, ফুটবল খেলে, এরা ওই আপনার সেই ফার্মের মুরগি বলা যায় না আর কি। জি, আমি রুবেল ভাই আপনার কাছে আবারও আসবো। স্যার, আমি আপনার কাছে আসতে চাই, উভয় সংকটে নয়াদিল্লি, এই প্রসঙ্গটি আসছে, আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি, বিশেষ করে শেখ হাসিনার একাধিক ইন্টারভিউ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশের পরে সেটি নিয়ে সরকারের পক্ষে প্রতিক্রিয়া আছে, ট্রাইব্যুনালের প্রতিক্রিয়া আছে। সেই প্রতিক্রিয়া আজকেও সরকারের একজন মন্ত্রী কথা বলেছেন। সরকারের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান সকালে ব্রিফিংয়ে জানিয়েছেন যে সরকারের সম্পূর্ণ স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ডের বিচার নিশ্চিত করতে চায়। শেখ হাসিনা চাইলে তার পক্ষে লড়ার জন্য বিশ্বের যে কোনো দেশের সেরা আইনজীবীও নিয়োজিত করতে পারবেন। স্যার, আপনার কাছে কি মনে হয় তিনি বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন? আরেকটি বিষয় আমরা সবচেয়ে বেশি আলোচনা, যে ভারতের কাছে একাধিকবার সরকারের পক্ষ থেকে প্রত্যর্পণের বিষয়ে চিঠি দেওয়া হয়েছে, এ পর্যন্ত সম্ভবত 12 থেকে 14টি চিঠি দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আমরা সেগুলোর কোনো জবাব দেখিনি সেইভাবে। আপনার কাছে কি মনে হয় স্যার, ভারত সরকার কি আসলে প্রত্যর্পণ যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী কি তাকে ফেরত দিবে? না, না, মোটেও না। ভারত সরকার আন্তর্জাতিক আইনকে ব্যাখ্যা করে তার জাতীয় স্বার্থের মাধ্যমে। প্রত্যর্পণ চুক্তিকে নানাভাবে সে তার স্বার্থের ভিত্তিতে ব্যাখ্যা করবে। আর বাংলাদেশের এই সরকারের সাথে তার এমন কোনো নৈকট্যের সম্পর্ক নাই, বরং আমার সম্পর্কটার চরিত্র এখন একদম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে, যার ফলে মানে কোনো ফ্রেন্ডলি জেস্চার করা, তার জাতীয় স্বার্থকে পাশে রেখে, সেটা তো প্রশ্নই ওঠে না। আর হাসিনার ব্যাপারটা আমার মনে হয় এটা বেসিক্যালি ভারত সরকারের জন্য এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। ভারতের সরকারকে এখন আন্তর্জাতিক ক্ষেত্রে এখন অনেক জটিল বিষয় দেখতে হচ্ছে। হাসিনার ব্যাপারটা তারা দে উইল কিপ ইট ইন দ্য ব্যাক বার্নার। আমার মনে হয় যে কিন্তু বর্তমান সরকার বা আমরা এর আগের সরকার দেখেছি একটি চাপ ছিল যে তাকে ফেরত দেওয়ার ব্যাপারে, সেই চাপটা এখনো কিন্তু আছে সরকারের পক্ষ থেকে। এটা আমার মনে হয় ডিসপ্লে ওরিয়েন্টেড। আমার বেসিক অপারেশনাল পলিসি হিসাবে আমার যেটা মনে হয় যে এই তাদের জন্য এটা একটা উটকো ঝামেলা, কারণ এই সরকারকে এখন অনেক বেশি সামনে কঠিন সময় পার হতে হবে। এই যে তারা ইচ্ছামতো পার্লামেন্টে একটা কমিটি করে ফেললো যে কিভাবে অ্যাপ্লাই করবে, এটা অ্যাবসলিউটলি একটা অবৈধ। আপনার একটা লেখা আছে। হ্যাঁ, এটা একদম আমার চোখে মনে হয় এবং অনেকের চোখেই মনে হয় যারা আইন সম্পর্কে
কিছুটা কমন সেন্স, লেম্যান হিসাবে কমন সেন্স, যে এটা তো করতে পারে না, এটা একটা ডাকাতির মতো। আপনি যেখানে এই জুলাই মুভমেন্টকে কোনোভাবে সিরিয়াসলি অ্যাকসেপ্টই করেননি, একটা একটা ইয়ে করা মানে অ্যাভয়েডিং এদিকে না ওদিকে ডিসাইড করতে পারে নাই, বোঝা যাচ্ছিল। সেখানে তারা সুপ্রিম কোর্টের অ্যাপিল ডিভিশনের ভার্ডিক্ট, সেটাকে নিয়ে এখন তারা মাঝখানে দাঁড়াচ্ছে একটা কমিটি করে। আর তাও আবার কারা কারা মেম্বার? এই যে সালাউদ্দিন, একটা হি ইজ আ ফ্রড, অ্যাবসলিউটলি আ ফ্রড। আমি তাকে লয়ের কোনো ধারণা আছে বলে, আই কল হিম এ প্রোপাগ্যান্ডিস্ট লয়ার। তার কাজ হচ্ছে লিগাল, তার কোনো লিগাল ওই ধরনের এক্সপার্টিস কি ওই ধরনের রয়েছে? যেমন আমরা স্টলওয়ার্ডসদেরকে দেখি, যারা ল্যান্ডমার্ক ডিসিশন দেয়, যারা ল্যান্ডমার্ক ইনভলভমেন্ট থাকে, আমাদের দেশেই তো সেরকম লয়ার ছিল, এবং খুঁজলেও দেখা যায় যারা জানে। বাট হি হ্যাজ বিকাম এ চিপ ফ্রড। একটা কোনখান থেকে উড়ে এসে জুড়ে বসছে, লয়ের ব্যাখ্যা দেয়, এবং বারবার তাকে এটা নিয়ে ইয়ে করা হয়, এক্সপোজ করে দেওয়া হয়, বারবার বলা হয়। এবং তার পুরা অ্যাপ্রোচটাই দেখা গিয়েছে যে প্রধানমন্ত্রীর যে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবে সেটার থেকে অনেক দূরে। কিন্তু আমি জানি না এটা কীভাবে প্রধানমন্ত্রী এই ধরনের একটা কমিটি দাঁড় করাচ্ছে। শুনলাম আজকে নাকি এই কমিটি অ্যাপ্রুভড হবে, এবং ইট উইল বি এ হিউজ ক্রাইসিস ফর দ্য গভর্নমেন্ট। আমার তো মনে হয় যে এটাই আগামী দিনগুলোতে একটা বড় রকমের ক্রাইসিস সৃষ্টি করবে, যে মানে বীজ রোপণ করা হচ্ছে। কালকে যে অপোজিশন এইভাবে ওয়াকআউট করলো, জানি যে জামাতের কোনো মেরুদণ্ড নাই, আমার মনে হয় না যে এরা দাঁড়াতে পারে। কিন্তু আমার ধারণা যে ছাত্রদের যে সংশ্লিষ্টতা রয়েছে প্রাক্তন, তারা কিন্তু ব্যাপক সমর্থন পাবে ছাত্র সমাজে, এবং এটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার। এবং এইভাবে অতীতে আমরা দেখতে পেয়েছি যে এই সরকার বারবার চেয়েছে যে পার্লামেন্টে বসে তারাই ব্যাখ্যা করবে, এবং যেখানে তাদের এই 2/3 মেজরিটি ইটসেলফ ইজ কন্ট্রোভার্সিয়াল, একেবারেই মানে এটাকে উন্ড একটা আবার খুলে দেওয়ার মতো। তারা এইভাবে ওই আইনের ব্যাখ্যা করবে, তারপর তারা ওই সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের ডিসিশনটাকে ইয়ে করে, এই সালাউদ্দিনের বুদ্ধি আমার মনে হয় বেশি কাজ করবে। এবং যে ইন্ডিয়ান রোল কি আছে, আমার তো মনে হয় যে ডেফিনেটলি দেয়ার উড বি সাম ইন্ডিয়ান রোল। অর্থাৎ আমাদের যে পুরা একটা যে প্রচেষ্টা এই দেশে একটা সত্যিকার অর্থে জবাবদিহিতামূলক গণতন্ত্র সৃষ্টি করা, যার জন্য এত রক্ত দেয়া হয়েছে, পুরা বিষয়টাই একটা লোক মানে শেষ করে দিবে। এবং সেজন্য আমার মনে হয় হাসিনা ইস্যুটা এই সরকারের জন্য আগামীতে কোনো সিরিয়াস অ্যাকসেপ্টেবিলিটি পাবে না। এটা আমার মনে হয় তারা চাইবে ভিতরে ভিতরে যে ইন্ডিয়াতে থাকতে চায় তো থাকুক, না আসলেই ভালো। এটাই আমার মনে হয়। স্যার, আপনার কাছে আমি আবার আসবো। আমি রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। রুবেল ভাই, আপনার কাছে কি মনে হয়, আমি যদি চুক্তির কয়েকটি অনুচ্ছেদ দেখি, চুক্তির 6 নম্বর এবং চুক্তির 8 নম্বর যে অনুচ্ছেদ আছে, আমি 8 নম্বর অনুচ্ছেদটি একটু উল্লেখ করতে চাই। যদি ভারতের কাছে মনে হয় যে এই প্রত্যর্পণের অনুরোধটি ন্যায় বিচারের স্বার্থে সরল বিশ্বাসে ইন গুড ফেইথ করা হয়নি, বরং বর্ণ, ধর্ম, জাতীয়তা বা রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে নিপীড়ন করার উদ্দেশ্যে করা হয়েছে, তবে ভারত এই অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে। মানে চুক্তির ফাঁক ফোকর খুঁজছে, মানে কি মনে হয় আপনার কাছে? প্রথমে আমরা যখন আগস্টে চলে গেলেন শেখ হাসিনা ভারতে, তারপর যখন আলোচনা হচ্ছিল বা যখন ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন ইয়ারা বলতেছে এই তো নিয়ে আসবো, ভারতের কাছে বলছি, ইত্যাদি ইত্যাদি করছি, এবং তারা যখন প্রত্যর্পণ চুক্তির রেফারেন্স দিচ্ছিলেন, তখনই আমরা দেখেছি এই চুক্তিটা তো আসলে বেসিক্যালি করা হয়েছে শেখ হাসিনা করে গেছেন আর কি চুক্তি। 2013-তে করেছেন, এবং সেই সময় চুক্তির মধ্যে এটা ব্যাপার আছে যে এখানে স্বাক্ষরকারী যে দুই পক্ষ, যার যে কোনো একটি পক্ষ যদি মনে করেন যে এটির মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বা অন্য কোনো এথনিক সিটি ধরে এখানে কমিউনালিজমের কোনো ব্যাপার থাকে, তাহলে ন্যাশনালিজমের কোনো ব্যাপার থাকে, তাহলে তারা এই জায়গা থেকে তারা এই বিনিময়টা তারা করবে না।
এটা একেবারে ওই সময় এই প্রশ্নটা উত্থাপন করা হয়েছে, এটা ইন্টারিম গভর্নমেন্টের কাছেও এই প্রশ্নটি উত্থাপন করা হয়েছে। দেন তাহলে আপনারা কেমনে করে এটা আনবেন? তারা তখন এই প্রশ্নের উত্তর অত দিতে চায় নাই, তারা এটাতে নীরবতা পালন করছে। আমরা তখন ধরে নিয়েছি আচ্ছা ওনাদের মাজার জোর একটু কম আছে, স্বাভাবিকই, তারা একটা অনির্বাচিত ম্যান্ডেট ছাড়া সরকার, আন্তর্জাতিক ক্ষেত্রে খুব বেশি পাত্রটা পাবে না। কারণ আমরা তো এমনি শুনেছিলাম, ফুলে ফেপে দেখানো হয়েছিল বিরাট বড় প্লেয়ার, মস্ত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার হচ্ছেন ইউনূস সাহেব। কিন্তু ইউনূস সাহেব যে কত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার সেটা তো আমরা মাসে মাসে আস্তে আস্তে 18 মাসে বুঝতে পারছিলাম আর কি। তো যাই হোক, আমরা সেই ক্ষেত্রে তখন বুঝছি যে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসুক, একটা নির্বাচিত সরকার আসুক, তখন হয়তো একটা মানে শক্তভাবে দাঁড়াবে আর কি। কিন্তু আমরা এখন দেখছি যে মানে বিএনপি এই মুহূর্তে এত বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দাঁড়ানোর পরও সেই বিষয়টাতে এখনও সেই যে ইন্টারিম সরকারের সময় বিভিন্ন প্রশ্নে, সংস্কারের প্রশ্নে, গণভোটের প্রশ্নে, সে যেমন একটা কৌশল খেলা খেলে গেছে আর কি। হ্যাঁ, যে কোনটা বললে এটা একটু পরিস্থিতি কন্ট্রোলে থাকে কীভাবে, এখন তো বলে সালাউদ্দিন সাহেব বলে আর কি যে আমরা ওটা কৌশলের কারণে বলছি, নাহলে নির্বাচন হইতো না আর কি, এরকম কথা বলে আর কি। তো এখনও তারা আবার কোন কৌশল কখন কোনটা নেয় বোঝা বড় দায়। তো সেই ক্ষেত্রে আপাতত হচ্ছে একটা বল শেখ হাসিনা মারছে না এলো বিএনপির কোর্টে আর কি, এখন বলটা বিএনপির কোর্টে আছে। এখন শেখ হাসিনা কিন্তু একদম ইম্প্যাক্টে সে সফল। তার যদি ধরেন ন্যূনতম আসলে তার এইটা এই যে বক্তব্যটা বা এই যে বাংলাদেশে ফিরছে শেখ হাসিনা বা ডিসেম্বরে সে আসছে, তার দলবল নিয়ে ফিরছে, এই বক্তব্যটা যে তিনি হচ্ছে প্রচার করলেন, তার মূল মোটিভটা কি? মূল মোটিভটা হচ্ছে যে বাংলাদেশে তার যে নেতাকর্মীরা আছে, দেশের বাইরে বা সমস্ত জায়গায় তার যে লোকজন আছে, তারা যেন হচ্ছে প্রচণ্ডভাবে উজ্জীবিত হয়, তারা যেন সংগঠিত হয়ে যায়। এইটা হচ্ছে তার মূল মোটিভ, মূল উদ্দেশ্য। এবং তার যে মূল উদ্দেশ্য সে সফল। হ্যাঁ, সফল হয়ে সে বলটা পাঠাই দিচ্ছে বিএনপির কাছে। এখন বিএনপি এটাকে কীভাবে নেবে আর কি, নিতে গিয়ে এটা এখন তো বিএনপি আমার কাছে মনে হচ্ছে যে সে এটা নাকি নিশ্চুপ থাকবে। এটা নিয়ে কেউ যে চিফ প্রসিকিউটর বা একটু এদিক ওদিকের লোকজন দু একটা কথাবার্তা বলবে এর মধ্যে দিয়ে থাকবে এবং পরিস্থিতি দেখবে, নাকি বিএনপি আবার একটা কৌশলের কারণে জামাতকে একটু মানে সাইজ করার জন্য বা করার জন্য সে আবার একটা অন্য কোনো অপশন নেবে কিনা। অর্থাৎ এখানে একটা খুব ধোঁয়াশা অবস্থান আমার কাছে আর কি, ধোঁয়াশা অবস্থান। তবে আমার কাছে যেটা মনে হয় যে সে যদি আসতে চায়, ঠিক আছে, তো সেটা হচ্ছে আমার মনে হয় বিএনপির জন্য অত্যন্ত বিড়ম্বনাময় একটা পরিস্থিতি তৈরি হবে ইন্টারন্যাশনাল বা সব কিছু মিলায়, ঠিক আছে। কারণ সে তো আসবে, সেখানে তো আন্তর্জাতিক আইন। আপনার কাছে মনে হয় তিনি ডিসেম্বরে আসবেন? সে যদি আসতে চায় আর কি, আমি স্টিল বলতেছি, যদি শব্দটা ব্যবহার করছি আমি, ঠিক আছে, হ্যাঁ, এই বাট এগুলো ব্যবহার করতেছি আর কি, যদি শব্দের ব্যবহার করতে, যদি সে সত্যি সত্যি বাংলাদেশে ঢুকতে চায়, তাহলে সরকারকে খুবই কঠিন একটা ব্যাপার আছে। কারণ তাকে তো আবার হচ্ছে তাকেই উভয় সংকটে পড়তে হবে, যে এখানে না পারবে কম্প্রোমাইজ করতে, আবার না পারবে হচ্ছে গিয়ে মানে ছেড়ে দিতে আর কি। কারণ আমরা তো দেখছি যে গতকাল যে আগের সাবেক যে চিফ প্রসিকিউটর, সে একটা বক্তব্য দিয়ে বসছে আর কি। সে বক্তব্য হচ্ছে যে ফুলের মালার বদলে হচ্ছে ফাঁসির মালা নিয়ে মানুষ উপস্থিত হবে, হচ্ছে জনতা উপস্থিত হবে হচ্ছে এয়ারপোর্টে। অর্থাৎ একটা আগাম মবের আহ্বান তিনি দিয়ে বসছেন আর কি। এবং সেটা যদি কার্যকর হয়, যদি লাখ লাখ মানুষ এয়ারপোর্টের দিকে দৌড়ায় যায়, আর সেখানে তুমি আর্মি পুলিশ এগুলো নিয়ে কতটা হচ্ছে বিএনপি সিকিউরিটি দিতে পারবে, পরে দেখা যাবে এই সিকিউরিটি দিতে গিয়ে আবার একটা রক্তারক্তি ঘটনা ঘটে গেছে, আরও অনেক মানুষ মারা যেতে পারে। ফলে আপনি এদিকেও তাকে কন্ট্রোল করতে হবে, ওদিকেও কন্ট্রোল করতে হবে, ফলে তার জন্য খুব বিপদ হচ্ছে। শেখ হাসিনা ধুম করে হচ্ছে গিয়ে এখন এসে পড়ে আর কি। আর এটা নিয়ে ভারতের একটা খেলা, ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ আর কি। এটা ভারত হচ্ছে গিয়ে আমাদের সব বিষয়, তার পররাষ্ট্রনীতি থেকে শুরু করে তার সব কিছু, সে তার ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে চিন্তা করে না, ঠিক আছে। আমেরিকার সঙ্গে একটা কথা বলে যে আমেরিকার তার বর্ডারের বাইরে তার কোনো মানবতা নাই, তার একটাই নীতি আছে, সেই নীতি হচ্ছে প্রফিট, ঠিক আছে। তো এরকম ভারতেরও এই পররাষ্ট্র ক্ষেত্রে যা যা ব্যাপার আছে তার জাতীয় স্বার্থ, আর জাতীয় স্বার্থ ছাড়াও
আমি তো আবার আগেও আপনাদের অনুষ্ঠানে বলেছি, তার আভ্যন্তরীণ রাজনীতিরও অনেকগুলো ব্যাপার আছে আর কি, বিজেপিরও অনেকগুলো ইন্টারেস্টের ব্যাপার আছে। সেই ইন্টারেস্টের ব্যাপার থেকে ভারত তো এত সহজে এই ইস্যুটা হাতছাড়া করতে রাজি হবে না, সে এটা ঝুলায় রাখবে আর কি। জি, আমি আপনার কাছে আবার স্যার আবার একটু আপনার কাছে আসতে চাই, ঝুলায় রাখবে তিনি বলছেন। আরেকটা আমরা যেটি দেখছি যে ভারতের জন্য উভয় সংকট যেটি বলা হচ্ছে যে দীর্ঘদিনের মিত্র, তাকে কি আসলে বাংলাদেশের সাথে তুলে দেওয়া হবে, নাকি ভারতের সঙ্গে যে বাংলাদেশের নতুন সরকারের যেটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কথা বলা হচ্ছে সেটার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কিনা এই শেখ হাসিনা ইস্যুটি? দেখেন, এমনিতেই বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্ব করার মতো কোনোই অবকাশ নেই। যে প্রচেষ্টাটা নেওয়া হয়েছিল সেটা ভারত চেয়েছে যে বাংলাদেশ যেন কোনোভাবেই ওই শেখ হাসিনার যে ধারণা ভারতের নিরাপত্তার ব্যাপারে সেখান থেকে যেন সরে না যায়। কিন্তু যখন তারেক রহমান পাকিস্তানের সাথে সম্পর্ক করতে চাইল, নিরাপত্তা সম্পর্ক, তখনই কিন্তু ভারত বেঁকে বসছে। এবং এই পরিস্থিতিটা এখন আরও জটিল হবে, যে যত চীনের সাথে আর পাকিস্তানের সাথে নিরাপত্তা সহযোগিতা ইনএভিটেবলি বাড়বে আগামী দিনগুলোতে, ততই ভারত ইনসিকিউর ফিল করবে। এবং ভারতের সাথে এই সরকারের কোনো রকমের মানে আত্মার সম্পর্ক হবেই না, বিয়ন্ড এ ওয়ার্কিং রিলেশনশিপ। হ্যাঁ, আমার নাম্বার ওয়ান এইটা আমার ধারণা। নাম্বার টু হচ্ছে হাসিনাকে তারা পরিত্যাগ করবে না। আওয়ামী লীগের একটা বড় অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটি আছে, এই দেশে তাদের সমর্থন রয়েছে। এটা একটা নিশ্চিন্ত ভারতের বন্ধু স্বার্থ, যেখানে তারা প্রচুর বিনিয়োগ করেছে, প্রচুর শ্রম দিয়েছে। তাদের বিশ্বাস যে এখানে আলটিমেটলি আওয়ামী লীগের একটা ফুটিং থাকবেই এবং ভারত সেই স্বার্থকে কাজে লাগাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই, দেখেন, সব কিছু নির্ভর করছে অন দ্য সিচুয়েশনাল রিয়ালিটি, মানে পরিস্থিতিগত বাস্তবতা কোন দিকে গড়ায়। আমি দেখতে পাচ্ছি আগামী দিনগুলোতে এই সরকারের জন্য একটা বড় ডিফিকাল্ট হচ্ছে এই যে জুলাইয়ের বিষয়টাকে কিভাবে পার্লামেন্ট অ্যাকোমোডেট করবে। এবং এখানে এই যে সালাউদ্দিনের মতো একটা ব্যক্তি, একজন লোক, সে কিন্তু পুরা বিএনপির চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করছে। আমি দেখতে পাচ্ছি না যে তারেক রহমান কোনোভাবেই, এই যদিও আত্মীয়তার কোনো বন্ধন নাই, কিন্তু এই লোকটার যে প্রভাব রয়েছে এবং এই লোকটার যে, আমার মনে হয় না হি হ্যাজ বিন ব্রেইন ওয়াশড এই এই যে শিলংয়ে, এমনভাবে যে দেখেন নিউ ইয়র্কে যে সে পাকিস্তানের সাথে কোলাগুলি করলো, অনেক কিছু করলো, বাংলাদেশের ঢাকা শহরে পাকিস্তানের নিরাপত্তা প্রক্রিয়া চালু করবে, মানে এতখানি ডাইভারশন ইন ফেভার অফ পাকিস্তান, এইটাও যেমন অবাস্তব মনে হয়। আবার পরের দিন ফিরে এসে একদম আমাদের ওই প্রাক্তন স্পিকারের জানাজায় যোগ দিতে যেয়ে একদম প্রধানমন্ত্রীর পাশে তিনি খুঁটি গেড়ে বসছেন। আর পার্লামেন্টে কালকে যেই বক্তৃতা দিল, তাতে তো মনে হয় যে এই যে আগামী মাসগুলোতে বিএনপি একটা বড় ধরনের দ্বন্দ্বে জড়াবে এই জামাতের সাথে। আমি হাইপোথেটিক্যালি বলতেছি। হ্যাঁ, জামাতের সাথে তো এমনিতেই এখন একটা দ্বন্দ্ব, বিএনপির সাথে দ্বন্দ্ব এমন পর্যায়ে যাবে যে সালাউদ্দিন ইন্টেরিয়র মিনিস্টার হিসেবে সে ওই বিউরোক্রেটিক প্রসেসে এই ধরপাকড় শুরু করবে। জামায়াত কি সেদিকে যেতে চাইবে আসলে, আপনার কি মনে হয়? জামাত কিন্তু যদি দেখে যে জুলাইয়ের ইস্যুটা হচ্ছে না, তাহলে ছাত্রদের যে প্রভাব বলয় রয়েছে তাদের প্রতি ডিসলয়াল হবে না জামাত দরকার হলে, আমার যেটা মানে সন্দেহ হয়, দ্য বিগ কোশ্চেন ইজ যে জামাত কি আওয়ামী লীগের জন্য বা হাসিনার জন্য দেশে ঢোকার পথ করে দিয়ে বিএনপিকে ব্ল্যাকমেইল করবে, বা এমন একটা পরিস্থিতিতে ফেলবে যে ইউ আর গোয়িং টু বি আউট অফ দ্য গভর্নমেন্ট বিকজ আই এম গোয়িং টু ইভেন শেক হ্যান্ডস উইথ দ্য ডেভিল। মানে জামাত কিন্তু অতীতে এরকম করেছে, যখন স্বার্থের বিষয়টা আসে তখন কিন্তু সে আওয়ামী লীগের সাথে করেছে। এবং আমার মনে হয় শফিকুর রহমান সহ জামাতের মধ্যে যে বিশাল একটা গোষ্ঠী রয়েছে, তারা কিন্তু তাদের স্বার্থর গন্ধ পাচ্ছে। কিন্তু সেখানে আবার আপনার ধরেন এই যে কি মুনির, ওই ভদ্রলোক যে লয়ার, হি ইজ খুবই সাকসেসফুল, খুবই এফেক্টিভ। তারপর ওই আরও অন্যান্য কিছু কিছু লয়ার রয়েছে যারা, এই রাজ্জাকি, এরা খুব মানে মাইনর, ছোট সংখ্যায় কিন্তু প্রচণ্ড শক্তিশালী প্রভাব রাখছে। আমার ধারণা জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট এখন অনেকাংশেই এই সরকারের বিপক্ষে চলে যাবে। হ্যাঁ, খুব সম্ভবত। কেননা তারা এখন যদি মাথা উঁচু করে না দাঁড়ায় এই ভার্ডিক্ট দেওয়ার পরে,
তাহলে তো দে উইল লুক লাইক টোটালি কনফিউজড জুডিশিয়াল পিপল। আমার মনে হয় প্রাক্তন চিফ জাস্টিসের হয়তো একটা রোল আগামীতে চলে আসবে। এগুলো আমি সব হাইপোথেসাইজ করতেছি। তারপরে দেখা যাবে যে এই যে আগামী মাসগুলা, এখনো আরও 6 মাসের মতো রয়েছে বিফোর দ্য ইয়ার এন্ডস। এখন যেটা সবচেয়ে সম্ভাব্য বাস্তবতা দেখতে পাচ্ছি আমি, যে এই জুলাই মুভমেন্ট নিয়ে এই অপোজিশন আর গভর্নমেন্টের মধ্যে একটা মানে দ্বন্দ্ব, যেটা একটা ব্লাডশেডের দিকেও চলে যেতে পারে। ভারতে মুসলিম বিদ্বেষ ও ঘৃণামূলক বক্তব্য দিন দিনই বাড়ছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইন্ডিয়া হেট ল্যাব এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো 2026 সালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ভারতে মুসলিম ও সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘৃণামূলক বক্তব্য এবং প্রচারণার হার আগের চেয়ে বেড়েছে। সবশেষ বার্ষিক তথ্য অনুযায়ী ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে 98% ক্ষেত্রে মুসলিমদের লক্ষ্য করে 1318টিরও বেশি প্রকাশ্য হেট স্পিচ বা উস্কানিমূলক সমাবেশের ঘটনা রেকর্ড করা হয়েছে, যা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে অনেক বেশি। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে এর প্রকোপ সবচেয়ে বেশি। আরও অনেক তথ্য আছে, আমি সেগুলো পরে হয়তো সময় পেলে উল্লেখ করব। রুবেল ভাই, আপনার কাছে কি মনে হয় যে ধর্মীয় যে বিদ্বেষ, এইটাতে আসলে কার লাভ হয়? মানুষের তো লাভ হয় না, জনগণের তো লাভ হয় না। ধন্যবাদ। লাভ হয় কায়েমি গোষ্ঠীর। যে দেশে যে গোষ্ঠী ক্ষমতায় থাকে, মসনদে থাকে, একটা নির্দিষ্ট তাদের তো খুবই লাভ হয়। এবং বিশেষ করে যারা ক্ষমতায় থাকেন তারা যদি হচ্ছে হিন্দুত্ববাদী রাজনীতিকে ধারণ করেন, অর্থাৎ একটা ধর্মভিত্তিক রাজনীতিকে ধারণ করে, ধর্মীয় রাজনীতিকে ধারণ করে, সাম্প্রদায়িক রাজনীতিকে ধারণ করে, তাহলে এই সাম্প্রদায়িক উস্কানিগুলো তাদের রাজনীতির খোরাক হিসাবে, তাদের রাজনীতির জ্বালানি হিসাবে কাজ করে আর কি। এবং আপনি দেখবেন যে হচ্ছে যদিও আপনি আলোচনায় বললেন, আপনি যে স্ট্যাটিস্টিক্স দেখাইলেন বা আমেরিকান সেই সংস্থা দেখালেন, তারা উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র বা মধ্যপ্রদেশের কথা বলেছে। আমি তো এটা এখন দেখছি আমার সীমানার কাছাকাছি এসে গেছে। আপনি যখন হচ্ছে, আমরা একটু আগে তো স্বরাষ্ট্রমন্ত্রীকে শিক্ষামন্ত্রী, বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে নিয়ে অনেক কথা বললাম। তো আমাদের যে শুভেন্দু, উনি তো হচ্ছে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছিলেন, হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি যেইভাবে করে, তাকে কারা ভোট দিয়েছে, কারা ভোট দেয় নাই, এই ব্যাপারে সে যেভাবে করে ধর্ম টেনে কথা বলেছেন, এটা পৃথিবীর কোনো সভ্য দেশের কোনো রাজনীতিবিদ বলতে পারেন না যে আমাকে শুধুমাত্র হিন্দুরা ভোট দিয়েছে। বা সে যখন হচ্ছে আপনার ওই ভবানীপুরের যে আসনটাতে মমতার সাথে ফাইট হচ্ছিল, যখন তিনি প্রথমে পিছিয়ে গেছেন, তারপরে তিনি বললেন না, তারপর আমি জিতবো। বললো কেন জিতবেন আপনি? সে বললো দেখেন এখানে বাঙালিরা ভোট দিছে, হ্যাঁ, এবং ওখানে মুসলমানরাও ছিল, এখানে ভোট মমতা বেশি পাইছে। এরপরে হচ্ছে বাঙালি নাই, এরপরে ওখানে হচ্ছে অবাঙালি ভোটার অনেক বেশি আছে এবং সবাই হিন্দু ভোটার, হ্যাঁ, হিন্দু ভোটাররা আমাকে ভোট দেবে। অর্থাৎ তিনি একদম নোংরাভাবে যে আমি হিন্দুর ভোটে জিতেছি, এই কথা তিনি বলেছেন আর কি। এবং একই সাথে মুসলমান আমাকে ভোট দেয় নাই, মানে ব্যাপারটা এরকম যে আমি মুসলমানের নেতা না, আমি দায়িত্ব নিচ্ছি শুধু হিন্দুদের আর কি। এইটা একেবারে মানে তাদের কাছে এমনভাবে তিনি বলতেছেন যে এটা কেউ সমালোচনাও করবার আমি দেখি নাই, যে এটা নিয়ে খুব একটা সমালোচনা আর করার কারো মানে ধৈর্যই নেই। ভারতের যারা বিরোধী দলের রয়েছেন বা ধর্মনিরপেক্ষ রাজনীতি করেন, সেকুলার রাজনীতি করেন, তারা একেবারে হাত পা ছেড়ে বসে আছে আর কি। তো এরকম এক পরিস্থিতির মধ্য দিয়ে আপনার হচ্ছে ভারতের মানে আপনি বিশেষ করে মুসলিম বলেন এবং খ্রিস্টান, দক্ষিণ ভারতে খ্রিস্টানরা আক্রান্ত হয় বেশি আর কি, উত্তর ভারতে মুসলিমরা আক্রান্ত হয় বেশি। আপনি মুসলিম এবং খ্রিস্টানের মধ্যে 42%-এর নিচে হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বীরা, আর হচ্ছে বাকিরা হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীরা হচ্ছে এখানে আক্রান্ত হচ্ছে আর কি। এই আক্রান্তের হার বা এই মুসলিম বিদ্বেষতা আপনার যত সময় যাবে, 29 সালে তাদের লোকসভা নির্বাচনের আগ পর্যন্ত বাড়তেই থাকবে, ঠিক আছে। এবং এই বাড়ার মধ্য দিয়ে তারা হচ্ছে তাদের করবে। আমার দেশে যেমন আমরা বাংলাদেশে মবের ব্যাপারটা খুব বেশি লেখালেখি হয়েছে বা সোশ্যাল মিডিয়ায় এসছে, মব ভায়োলেন্স শব্দ, প্রথম মব জাস্টিস শব্দ, তারপরে এসছে মব ভায়োলেন্স। কিন্তু আমরা তার আরও আগে 24-এরও বহু আগে থেকে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে মব শব্দটা বেশি আমরা পেতাম হচ্ছে ভারতের প্রসঙ্গে, এবং সেখানে শব্দটা আসতো মব লিঞ্চিং,
ঠিক আছে, মব লিঞ্চিং শব্দটা আসতো, যে খালি মানে একটা গুজব ছড়া দিলেই যথেষ্ট হতো যে ওর হচ্ছে যে খাবারের বাক্সে গরুর গোস্ত আছে, বা ও একটা গরু জবাই করছে, ব্যাস দেখা গেল যে তাকে মেরে টেরে একেবারে সর্বনাশ করে দিল, তার বাড়িঘরে আগুন টাগুন লাগাই দিচ্ছে আর কি। এরকম মব লিঞ্চিংয়ের ব্যাপারগুলো সেখানে ঘটতো আর কি। পাকিস্তানেও ঘটেছে। পাকিস্তানে আবার একটু অন্যরকম, যে কোরআন শরীফের ছেড়ে ফেলেছে, ছেঁড়া কোরআন শরীফ মুখের ব্যাগে আছে, শিয়া তো সুন্নি এরকম কথা একটি বলে সংঘাত থাকে। ওটা পাকিস্তানের প্রেক্ষাপটে, বা পাকিস্তানের খ্রিস্টানদের অনেক সময় ওখানে বা শিখদের, পাকিস্তানি শিখদের অনেককে হত্যা করা হয়েছে সেফ কোরআন শরীফ ছেঁড়া হয়েছে এই অভিযোগটা নিয়ে। আর ভারতে বিশেষ করে গত 10-11 বছরে প্রচুর মুসলমানকে হত্যা করা হয়েছে, সেফ হচ্ছে গরুর গোশত খেয়েছে, গরু জবাই করেছে, এই অভিযোগে তারা হচ্ছে গিয়ে মানুষ মেরে ফেলছে আর কি, মব লিঞ্চিং করে ফেলছে। তো এটা তো হচ্ছে খুব বাস্তব। ইভেন কি তাদের ওখানে যারা হচ্ছে সাংবাদিক, যে সাংবাদিকরা মোদিকে প্রশ্নবিদ্ধ করেছে নানান সময়, সাংবাদিকদের শুধু জেল জুলুম হয়েছে তা না, মামলা হয়েছে তা না, অনেকেই আপনার দেখবেন হচ্ছে ফেসবুকে বিশাল মব ট্রায়ালের মধ্যে পড়ে গেছে। আপনার রাবিশ কুমারের নাম আমরা সবাই জানি, ভারতের অত্যন্ত একজন সেকুলার ভালো একজন প্রগতিশীল সাংবাদিক, তার অবস্থা কি। তো এখন আসলে রাবিশ কুমারদের যুগ না, এখন যুগ হচ্ছে ইয়াদের মায়ুক নামে বাঙালি একজন আছেন, আবার হচ্ছে মুম্বাইতে আরেকজন আছে, এদের যুগ আর কি। হ্যাঁ, এখন হচ্ছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিষয়টাই ভারত থেকে মনে হয় বিদায় নিয়েছে আর কি। তো এরকম এক পরিস্থিতির মধ্যে এই মুসলিম বিদ্বেষতা তো হচ্ছে ভারতের বর্তমান যে সরকারি দল এবং তাদের যে এস্টাবলিশমেন্ট, এটাকে নার্সিং করবে, এটাকে চাষ করবে, যাতে এটা আরো ফুলে ফেপে বড় হয়। জি, আপনি বলছেন নার্সিং করবে, চাষ করবে, আপনি বলছেন যে মূলধারা সাংবাদিকতার জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হচ্ছে। আমি স্যারের কাছে আসতে চাই, হেট মিউজিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কাজগুলো চলছে, আমি 2026 সালের জুনে প্রকাশিত পিবিএস নিউজ আওয়ার সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে, ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে চরমপন্থী ও উস্কানিমূলক গান, হেট মিউজিক কোটি কোটি মানুষের কাছে পৌঁছাচ্ছে। এসব গানে মুসলিমদের সরাসরি আক্রমণ, অবমাননাকর শব্দ ব্যবহার এবং সহিংসতার পরোক্ষ বা প্রত্যক্ষ উস্কানি দেওয়া হচ্ছে, যা প্ল্যাটফর্মগুলোর নিজস্ব নীতিমালা লঙ্ঘন করলেও কঠোরভাবে দমন করা হচ্ছে না। মানে কোথায় যাবেন স্যার, সমস্ত জায়গায়? আমি বুঝতে পারি না যে ভারতীয়রা দীর্ঘ সময় নেহেরু, এমনকি বাজপেয়ীর সময়ও, তো মিসেস গান্ধীর সময়ও এতখানি মানে টলারেন্ট একটা নেশন হিন্দু মুসলমান, সেই সম্পর্কটা কি শেষ পর্যন্ত স্থায়ীভাবে চির ধরবে? এটা অত্যন্ত মানে উদ্বিগ্ন হওয়ার বিষয়। বাংলাদেশে অনেকে আছে যাদের রুটস রয়েছে ভারতে, যেমন আমার নিজেরই রুটস রয়েছে লখনৌতে, আমার নানির পক্ষ থেকে। আমি খুবই আগ্রহের সাথে, ভালোবাসার সাথে চিন্তা করি যে সে যদি সত্যিকার অর্থে আমরা এক হয়ে যেতাম, তাহলে অনেক বড় একটা ইয়ে হতো, মানে ক্যানভাসে আমরা থাকতাম। কিন্তু এখন এরা কি শুরু করে দিল? শেষ পর্যন্ত তো আমার মনে হয় যে অখণ্ড ভারতের নামে ভারত ভেঙে যাবে, এই পরিণতি যদি হয়। কিন্তু এই যে পশ্চিমবঙ্গের ভাই যেটা বললেন যে পরিস্থিতি, সব খুবই উদ্বিগ্ন। এখন তো আজকে দেখলাম একটা যে এই যে ভিসা দিয়েছে, কারা যেন এখন লিখেছে ভারত সরকারকে যে পশ্চিমবঙ্গ আর ত্রিপুরায় যেন ট্যুরিস্ট ভিসা না দেওয়া হয়। এটা খুবই একটা লাইফ সেভিং। এরকম তো কল্পনাই করা যায় না যে এরকম পরিস্থিতিতে গেল কীভাবে। আপনি যে কথাটা বললেন যে হেট মিউজিক, তাহলে তো আমরা শেষ পর্যন্ত যদি বাংলাদেশে একটা রায়টসের মতো কিছু হয়, এমনিতেই তো এই যে রাম মন্দির তৈরি করে এখনো সরকার কোনো রকমের টিকে আছে, ওই লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে যে এখানে রিমান্ডে 4 দিনের রিমান্ডে। হ্যাঁ, তো গভর্নমেন্ট আস্তে আস্তে কিন্তু একটা অনেক বড় একটা প্রেশারের মধ্যে পড়বে যে ইয়ে করতে। আমাদের এখানে এত ভালো একটা বাস্তবতা রয়েছে, সব জায়গাতে হিন্দুরা স্বাচ্ছন্দ্যে বাস করে। আমি প্রাউড ফিল করতাম যখন হিন্দুরাই বলতো যে আপনারাই আপনাদের সমস্যা সলভ করার জন্য আমাদেরকে ব্যবহার করবেন না। হ্যাঁ, এরকম কথা যখন তারা বাংলাদেশের পক্ষ নিয়ে বলতো। কিন্তু আস্তে আস্তে এই যে রামের এই মূর্তির বিষয়টাকে এখন বড়োভাবে এখানে বিষিয়ে তুলবে। তারপর যদি এই লিঞ্চিং
এই যে গরু ইয়ে করা, আমি তো এটার নাম দিয়েছি বিফ টেররিজম। টেররিজম তো অনেক রকম, ওয়াটার টেররিজম ভারত হাত দিয়েছে, পানি ডিনাই করবে, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তিস্তার প্রশ্নেও আমাদেরকে হয়তো অস্ত্র হিসেবেই তারা ব্যবহার করবে পানিকে। এবং বিফ টেররিজম হচ্ছে তুমি কাউ স্লটার করলে কাউকে তুমি মেরেই ফেলবে, দিস ইজ এ সর্ট অফ টেররিজম। এটা তো অস্বীকার করার উপায় নাই, পৃথিবীতে সবচেয়ে বেশি। কাজে একটা পুরা মানে ভারতবাসী, সেখানে প্রশ্নও আসে আবার যে যাদেরকে বলা হয় নিচু জাতি আবার উঁচু জাতি, ব্রাহ্মণ আর নন ব্রাহ্মণ, তাদের সবার আচরণ কি একই রকম? কারণ একটা বড় অংশ তো তারা বিফ কালচারের সাথে জড়িত। হিন্দুদের মধ্যে দ্য লোয়ার কাস্ট মৃত্যু গরুকে তারা সৎকার করে, এবং তারা মানে খুব রপ্তানি করে, দ্বিতীয় রপ্তানি তো সম্ভবত- করে দ্বিতীয় অবশ্যই, সম্ভবত- হ্যাঁ। এটা একটা বড় ব্যবসা। বাংলাদেশ যদি এখন গরু না নেয় তাহলে তো বিএসএফ এর হায়ার এশলনে বড় সমস্যা দেখা যাবে, কারণ তাদের ভাগ বাটোয়ারা হতো টাকায়, কোটি কোটি টাকার ব্যবসা ছিল যে বাংলাদেশের গরুর ব্যবসা এক্সপোর্ট করা। এখন আমার কাছে যেটা সবচেয়ে ভয়াবহ মনে হয় যে এই নরেন্দ্র মোদীর সরকার কিন্তু আরও বেশি জনগণের সমর্থন পেয়ে যাচ্ছে বিভিন্ন রাষ্ট্রে। ওয়েস্ট বেঙ্গলের জিতাটাই তো একটা মানে অবিশ্বাস্য মনে হয়, কিন্তু এখন ধরেন অন্যান্য রাষ্ট্রগুলোতে, পাঞ্জাবে, মহারাষ্ট্র এবং দক্ষিণে যদি তামিলনাড়ুতেও এই পরিস্থিতি ছড়ায় তাহলে ভারত রাষ্ট্র আমরা কি সহ্য করতে পারবো? আর পাকিস্তান যদি সত্যিকার অর্থে, এরা তো এদের সামরিক বাহিনীকে কেউ বলতে পারে না যে আনপ্রেডিক্টেবল, তারা কি করে বসে, এবং তাদের যে এই সামরিক বাহিনীর উচ্চতর স্তরে তারা ক্রমেই কিন্তু সীমিত আণবিক অস্ত্র ব্যবহার করার কথা বলছে, ওই যে যেগুলো ট্যাকটিক্যাল ওয়েপন্স 50 মাইল। এখন ধরেন ওইখানে যদি সত্যি সত্যি ওরা একটা ফালিয়ে দেয় তাহলে তো আমাদের দক্ষিণ এশিয়ার সভ্যতা ভেঙে যাবে। এবং এই জিনিসগুলা কিন্তু ওদের যে বুদ্ধিজীবী শ্রেণী, ওরা সরাসরি লেখে না, তুলে ধরছে না আজকাল। পশ্চিমবঙ্গেও এরা চুপ হয়ে গিয়েছে যে প্রাচীন ভারতের সভ্যতা, তারা রূপকথাকে বিশ্বাস করতে শুরু করে দিয়েছে। আপনার ধরেন রামের কীর্তি, রামায়ণের কীর্তি, এগুলো তো সবই কাল্পনিক কাহিনী ছিল, কিন্তু এরা বিশ্বাস করে যে এগুলো, ওরা মনে করে ওই যে সেই উত্তর ভারতে যেখানে যেই জায়গাটায় মহাভারতের বাস্তবতাগুলো ঘটেছে, সেগুলো তো আমরা দেখি যে এগুলো ছোট জায়গা, পানিপথের যুদ্ধ, ওই যে কি জানি কুরুক্ষেত্র, ইট ইজ নট সো বিগ। আর ওইটাকে বলা হয় যে মহাভারতের মহা অস্ত্র ব্যবহার করেছে, সেরকম কোনো কিছুই আসলে ছিল না। মাটি খুঁড়ে প্রাচীন অস্ত্রগুলোই পাওয়া যায় মাঝে মাঝে। আর ওই যে গ্রামীণ জায়গা যেখানে এগুলো অতি ইতিহাসের ছিল, কিন্তু একেবারে ছোট আকারে গ্রামীণ যুদ্ধ ছিল, সেটাকে তারা বিশ্বযুদ্ধর পর্যায়ে নিয়ে গেছে, যে ব্রহ্মাস্ত্র, অ্যাটমিক ওয়েপন্স ছিল, অ্যান্ড দে অ্যাকচুয়ালি স্টার্টেড বিলিভিং ইন ইট। এটাই কিন্তু সবচেয়ে বড় ভয়, ওদের মিথোলজিকে ওরা সত্যি হিসাবে চিন্তা করতেছে, যার ফলে মুসলমানদের প্রতি তাদের হেট্রেটটা এখন অনেকাংশে বাড়ছে। এখন এদেরকে ঠিক করবে কে? সাংঘাতিকভাবে অ্যারোগেন্ট একটা জাতি হয়ে গেছে এরা, কোনোভাবেই বিশ্ব বিবেককে পাত্তা দেয় না। আমেরিকান বলেন, ওয়েস্টার্ন মিডিয়া বলেন, তাদেরকে যে সব দেখছে, মুসলমানদের খ্রিস্টানদের সাথে কি ব্যবহার, চার্চের ইয়েটা যে ভাঙতেছে, ইটস অল অন ক্যামেরা, এটা কি ডিনাই করতে পারবে? কাজে এই যে বাস্তবতা, এটা থেকে ফিরে আসার তো কোনো পথ আমি দেখতে পাচ্ছি না। স্যার, আমি একটু অন্যদিকে যেতে চাই। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের দিকে, যুদ্ধ বলবো না, যুদ্ধ খেলা বলবো, সেটি বুঝতে পারছি না। আজকে থেকেই ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণাঙ্গ নৌ অবরোধ কার্যকর হয়েছে। আরও বেশ কিছু হুমকি আছে, আমরা দেখছি এর মধ্যেই পাল্টাপাল্টি হামলা হয়েছে সামরিক স্থাপনাগুলোতে, এবং মার্কিন যে স্থাপনাগুলো আছে উপসাগরীয় দেশগুলোতে, সেখানেও কুয়েতেও হামলা হয়েছে। এটি কি আরও চলতে থাকবে স্যার? আপনার কাছে কি মনে, আপনি যদিও আশাবাদী মনে করছেন যে আসলে হবে না, কিন্তু বাস্তবতা আমরা দেখছি যে কিছু কিছু ঘটছে। আসলে আপনি জানেন হয়তো যে গতকাল সিনেটের একজন সবচেয়ে মারাত্মক রাইটিস্ট, যে একেবারে ইরানকে মিশিয়ে ফেলতে চেয়েছে, ইরানিয়ান জাতিই থাকবে না, সে নিজেই মৃত্যুবরণ করছে, একদম ট্রাম্পের ডান হাত ছিল, খুবই পাওয়ারফুল সিনেটর,
ওই নর্থ ক্যারোলাইনার বোধহয় স্টেট সিনেটর ছিল, এবং মিডিয়াতে, আমেরিকান মিডিয়াকে বেশ রসাত্মকভাবে তার এই পাপ কাহিনী তুলে ধরা হচ্ছে, যে লোকটা মৃত্যুবরণ করলো কিন্তু কত মানুষের অভিশাপ নিয়ে সে মৃত্যুবরণ করলো। ট্রাম্প এখন তার সুমতি হবে কিনা আমি জানি না, কিন্তু যেটা হচ্ছে ইরানে এখন, ইরান ওই যে ব্লক করে দিচ্ছে পার্সিয়ান গলফ, হরমুজ প্রণালী, এখন ইরানের নিজস্ব নীতি যতখানি বাস্তবধর্মী হোক, এটা আমেরিকানরা মরণ কামড় দিতে চেষ্টা করবে ইরানকে, কিন্তু এটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়ায় পরিণত হবে বলে আমার সন্দেহ রয়েছে। যেটা আমি আগে আপনার এখানে একবার বলেছি, যে ইলেকশন ইয়ার ক্রমেই সামনে চলে আসছে। এই ডিফেন্স ডিপার্টমেন্ট বলেন, স্টেট ডিপার্টমেন্ট বলেন, বেশিরভাগই তো হায়ার্ড, জেনারেলসরা তো হায়ার্ড না থাকে, কিন্তু স্টেট ডিপার্টমেন্ট, ইন্টেলিজেন্সের যারা অলরেডি, তারা এখন তাদের সিভি ছড়াতে শুরু করছে বাইরে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আয়ু শেষ, তাদেরকে অন্য ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে। আমেরিকা ইজ নট প্রিপেয়ার্ড টু কন্টিনিউ দ্য ওয়ার। আমার মনে হয় না যে, কিন্তু আপনি স্যার একটু বলছিলেন যে মরণ কামড় দেবে, সেটা কি নির্বাচনের আগে, কি ইউএস নির্বাচনের আগে কি সেই মরণ কামড়টা দিতে পারে? এই সময়টায় যতটুকু হবে সেটা কি মরণ কামড়ের পর্যায়ে যাবে কতটুকু আমি জানি না, কিন্তু ইরানকে যদি আমেরিকা ইরানিয়ান ইনস্টলেশনসকে ধ্বংস করে দেয়, পরে কিন্তু ইনস্টেবিলিটি আরও বাড়বে মিডল ইস্টে। কারণ ইরানের একটা স্থাপনা থাকতে হবে, সমীকরণ থাকতে হবে যে মধ্যপ্রাচ্যে সে একটা নিয়ন্ত্রণের ভূমিকায় রয়েছে, স্টেবিলিটি ইন দ্য মিডল ইস্ট। ইরান এখন সরাসরি চীনের সাথে অত্যন্ত নিবিড় সম্পর্ক, ইরানের ভিতর দিয়ে সৌদি আরবের ট্রেনের তেল যায় চীনে, রাশিয়ার সাথেও ইরানের এখন অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। এখন ট্রাম্প কি ঝুঁকি নিবে ইরানের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করার? এটা আমার কাছে মনে হয় খুবই আনরিয়েলিস্টিক মনে হয়। ট্রাম্পকে একটা পূর্ণ পাগলের স্টেজে যেতে হবে যদি সে যুদ্ধ ধারণাকে আরও বিস্তৃত করে, আমার মনে হয়। জি, রুবেল ভাইয়ের কাছে আসতেছে। রুবেল ভাই, আপনার কাছে কি মনে হয়, হরমুজ প্রণালী নিয়ে তো চরম উত্তেজনা চলছে, সেটি নিয়ে আবারও কি বড় ধরনের, যদিও যুক্তরাষ্ট্র থেকে বলা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও বলেছেন যে নিশ্চিহ্ন করে দেবেন ইরানকে, কি মনে হয় আপনার কাছে? কি মনে হয় স্যার বলছে মরণ কামড়? অনেক রকম হুঙ্কার আমরা এই সময়কালে শুনেছি, বারবার শুনেছি, আবার কিছু বাস্তব প্রয়োগও দেখছি, কিছু প্রয়োগ দেখেছি আর কি। ধরেন সর্বশেষ যখন হচ্ছে খামেনির হচ্ছে, শেষ শ্রদ্ধার অনুষ্ঠান হচ্ছে, সেখানে পৃথিবীর অন্য দেশ থেকে যাবে, তখন একটা ট্রাম্প কিন্তু চেষ্টা করছে অন্যদেরকে ঠেকাবার জন্য, কাজ হয়নি। তখন সে আবার হুঙ্কার দিছে, এখানে যত লোক থাকবে আমি ইচ্ছা করলে সব লোককে মেরে ফেলতে পারি, এরকম কথা বলছে। ওতেও কোনো কাজ হয় নাই। সে দেশে যেমন হচ্ছে প্রায় কোটিখানেক মানুষ সমাবেত হয়েছে, আবার 70টা দেশের প্রতিনিধিও সমাবেত হয়েছে। সে ব্যর্থ হুঙ্কার, বিলাপের মতো হুঙ্কার ছেড়েছে, তাতে কোনো কাজ হয় নাই। এই ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে ইরান একটা বড় ধরনের নৈতিক বিজয় অর্জন করেছে এই খোমেনির ঘটনাটির মধ্য দিয়ে। এবং এই যে তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হলো, তাদের বহু নেতাকে হত্যা করা হলো, তাদের দেশকে একেবারে বোমায় ঝাঁঝরা করে ফেলা হলো, তারপরও ইরান শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। বরঞ্চ আমেরিকার যারা হচ্ছে গিয়ে সাথী ছিল মধ্যপ্রাচ্যের, আমেরিকার সাথে তারা যারা কোলাবোরেট করেন, সেই কোলাবোরেটররা এখন হচ্ছে অনেক দুর্বল হয়ে গেছে। কুয়েতও এখন একটু পিছপা হয়ে গেছে। আপনি যারা ইসরায়েলকেও মেনে নিছে, এরকমও যারা আছে, জর্ডান বলেন, আরব আমিরাত বলেন, তারাও কিন্তু হচ্ছে অনেকটা তাদের হাঁটু কাঁপছে আর কি। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে আর কি। এবং তারা আগে ভাবতো যে আমাদের সাথে আমেরিকা আছে, ওখানে শিয়া সুন্নি ফ্যাক্টরটা এমনভাবেই ওদের মাথার মধ্যে পড়ে আছে, সাধারণত এই ধরনের দেশগুলো ইরানকে কোনো মুসলিম দেশ মনে করে না। বিশেষ করে আহলে হাদিস যারা করেন, তারা আমরা দেখেছি যে তারা এত বেশি কট্টর যে তারা শিয়াকে কখনো মুসলিমই মনে করে না, এটা অমুসলিম জাতি মনে করে। তো ওরা ইরানকে এত বেশি তারা ভয় পাওয়াইছে তাকে, ব্রিটিশ এবং আমেরিকা মিলে, আগে ব্রিটিশ এখন আমেরিকা মিলে,
যে তারা মনে করে যে আমেরিকা ভালো, আমেরিকা আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করুক, এখানে সামরিক বাহিনীটা থাকুক, এখানে বিভিন্ন জাহাজ টাহাজ নিয়ে আসে থাকুক, সামরিক জিনিসপত্র থাকুক, তাহলে ইরান আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। এইটা একটা তাদের মধ্যে একটা বিশ্বাসের জায়গা ছিল। এখন তাদের এই জায়গার থেকে তারা অনেকটাই তাদের হচ্ছে গিয়ে পরিবর্তন ঘটে গেছে আর কি। তারা নতুনভাবে দেখা শুরু করেছে অনেক কিছু। এটা একটা গুরুত্বপূর্ণ অর্জন, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ অর্জন। ইরান ঠিক যেই কাজটা করছিল, যে কুয়েতে বলেন বা বিভিন্ন জায়গায় বলেন, আরব আমিরাতে বলেন, যে যেখানে মার্কিন স্থাপনা রয়েছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা রয়েছে, যে তেল ক্ষেত্রগুলোর সেই জায়গাগুলোতে যেখানে সামরিক স্থাপনা আছে, ঠিক সেই জায়গাগুলোতে কিন্তু ইরান হামলা করেছে এবং সেই হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে আমেরিকা। এইটা একটা বড় ধরনের ব্যাপার। একই সাথে একটা ব্যাপার ছিল, এটা যুগ যুগ ধরে যেটা বড় ধরনের অস্ত্র হচ্ছে ইরানের আমেরিকার বিরুদ্ধে বা পশ্চিমাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী নিয়ে যদি এটা আবার অশান্ত হয়, এখানে যদি আবার মানে অস্বাভাবিক হয়ে উঠতেছে পরিস্থিতি, তাহলে কিন্তু সারা পৃথিবীতে অয়েল প্রাইস, তেলের দাম এটা হাইক করবে। এটা গত এক মাসে ওই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত কমে গেছে, আবার তেলের দাম বাড়বে। আর তেলের দাম যদি বাড়ে, একটা কথা এরকম আমরা এই মাস কয়েক আগে এরকম বলেছিলাম যে যদি ব্যারেল প্রতি $200 প্লাস হয়ে যায়, হ্যাঁ, তাহলে ইরানের রেজিম চেঞ্জ করা লাগবে না ট্রাম্প সাহেবের নিজের রেজিম চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। আর আমাদের শহীদুজ্জামান স্যার বলেছেন যে আপনার মিড টার্ম ইলেকশনের কথা। ঠিক আছে। এই মিড টার্ম ইলেকশনের যে দিকে যখন আমেরিকা যাচ্ছে, এবং এই ইলেকশনটা খুবই বিব্রতকর সব কিছু মিলে হচ্ছে আমাদের ট্রাম্প সাহেবের জন্য। ঠিক আছে। অতীতে আছে তার অ্যাবস্টেন ফাইলস, তারপর আছে হচ্ছে এই ইরান যুদ্ধের ফেইলর, হ্যাঁ, সব কিছু মিলে ঝিলে সে তো একটা মহা ক্লাউন হয়ে গেছে। সে একটা এক্সট্রিমিজমের জন্ম দেওয়ার চেষ্টা করেছিল আমেরিকায়, যেটা এখন মানে এর আগের আলোচনা শহীদুজ্জামান স্যার যেমন বলেছিলেন হচ্ছে ইন্ডিয়ার মানুষের কথা, যে তারা এক্সট্রিম রাইট হয়ে যাচ্ছে, হ্যাঁ, তেমনি একটা এক্সট্রিমিজম তৈরি হয়েছিল, সেখানে হোয়াইট সুপ্রিমেসি তারা খুব দানা বেঁধেছিল, এবং সেটা আবার সেটা সমস্ত ফসলটা ট্রাম্পের গোলাই যাচ্ছে। এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে ট্রাম্প হচ্ছে একটা বড় ধরনের ধরা খেয়ে গেলেন। এবং লেবানন কোশ্চেন এবং এই যে ইরান কোশ্চেন মিলিয়ে ট্রাম্পের যে ইউরোপিয়ান মিত্র রয়েছেন, ওয়েস্টের যে মিত্র রয়েছেন, সেই মিত্ররাও কিন্তু এখন দোদুল্যমান। সেই মিত্ররাও খুব বিরক্ত আমেরিকা এবং ট্রাম্পের উপরে। এবং এর মধ্যে যেটা ঘটেছে, পৃথিবীর যে একটা ইউনিপোলার জায়গায় নিয়ে গেছিলেন সোভিয়েত ইউনিয়ন কলাপসের পর, সেই ইউনিপোলার জায়গার এক মেরুর বিশ্ব আর নাই। এক মেরুর বিশ্ব এখন চ্যালেঞ্জড হয়ে গেছে, এবং কিন্তু বহু মেরুর বিশ্ব তৈরির সম্ভাবনা কিন্তু হচ্ছে দেখা দিয়েছে। ফলশ্রুতিতে হচ্ছে যে আমার কাছে যেটা বলছে, ইহা একটি বিলাপ, প্রলাপ বা হুঙ্কার, এছাড়া আর কিছু না। জি, সেটি হলেই ভালো। ইহা শুধু বিলাপ, প্রলাপ, হুঙ্কার হলেই ভালো, কিন্তু বাস্তবতা আমরা যেটা পাচ্ছি খবর, সেটি খুব ভালো কিছু না। আমি স্যারকে দিয়ে শেষ করবো। স্যার, আজকে থেকেই সে ইরানের নৌপথের বিরুদ্ধে অবরোধ যুক্তরাষ্ট্র কার্যকর হয়েছে, এবং আমরা দেখছি যে পরিসংখ্যান বলছে যে গত এক মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল। তার মানে কি সামনে কোনো সংকট অপেক্ষা করছে বিশ্বের জন্য? আমি আশা করি যে তেমন কোনো সংকট হবে না। তবে সত্যি যদি এটা হরমুজ প্রণালীর ব্যাপারটা এতই সিরিয়াস হতো, তাহলে কিন্তু এতদিনে তেলের দাম বাড়তো। এখন পর্যন্ত বাড়ছে না, আই হোপ যে বাড়বে না। এখন পর্যন্ত একটা স্টেবল অবস্থায় রয়েছে, তার মানে ব্যাকডোর ডিপ্লোমেসি চলছে। আমার মনে হয় প্রচুর আলোচনা হচ্ছে, এবং পাকিস্তানের কূটনীতিকরাও তো ইরানের সাথে খুব ঘনিষ্ঠভাবে ইনভলভড। আর ইরানেরও স্বার্থ রয়েছে যে হরমুজ প্রণালীতে শান্তিপূর্ণভাবে যদি তেল মানে তারা ট্যাক্স আদায় করতে পারে, তাহলে তাদের এই এসেনশিয়াল মেইনটেনেন্সের যে খরচ, এটা তো তাদের প্রয়োজন হবে। আসলে আমার মনে হয় প্রবলেমটা হচ্ছে ইসরায়েল, উস্কানিদাতা। এবং এই ইসরায়েলে যতদিন নেতানিয়াহু রয়েছে, এখনও নেতানিয়াহু কিন্তু খুবই ডেসপারেটলি আমেরিকান কংগ্রেসকে ইয়ে করতেছে যে ইরানে আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য। এবং এটা মানে ইসরায়েল একটা অভিশাপ। আমার মনে হয় টার্কি যদি এখন সিরিয়াসলি চায়, তাহলে কিন্তু ইসরায়েলকে শেষ করে দিতে পারে। টার্কি একমাত্র দেশ। ইরান তো শিক্ষা দিয়েছেই, কিন্তু আরও বড় বাবা হচ্ছে টার্কি। সুতরাং তার পার্টিসিপেশনের বিষয়টাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না।
স্যার আপনাকে অনেক ধন্যবাদ, রুবেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময়